অপুষ্টিতে যারা ভোগে দেখবেন পেটের ভিতরে প্রচুর কৃমি প্রচুর ময়লা জার্ম জমে থাকে, তার পুষ্টিহীনতায় ভোগার একটা সিনড্রোম। ভারত রাষ্ট্রটা হইলেও ওরকম চিকনা চাকনা পেট মোটা একটা রাষ্ট্র, যার সাইজ আছে বিশাল, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, চারপাশে কোনো সম্মান মর্যাদা নাই, তারে কেউ মানে না, তার নিজের দেশের রাষ্ট্র নাগরিকরাই তারে মানে না। দেখবেন ভারতকে অনেকেই পরাশক্তি বলার চেষ্টা করে। ভারতের কি ক্যাপাসিটি আছে? ভারত নেপালের সাথে পারে? ভারত মালদ্বীপের সাথে পারে? ভারত শ্রীলঙ্কার সাথে পারে? ভারত কার সাথে পারে? পাকিস্তানের সাথে তো সে, পাকিস্তান আর এই চায়নার সাথে তো সে বারবার পরাজিতই হয়েছে। ভারত বাংলাদেশের সাথে পারতেছে? মানে সেই রকম একটা অপুষ্টিতে ভোগা রাষ্ট্র, মানে ভারত রাষ্ট্রের এক্সাম্পলটা দিয়ে আপনি দেখবেন যে বস্তিতে অথবা অভাবী পাড়ায় দেখবেন যে ছেলেপেলে আছে এরকম শরীরটা শুকনা চিকনা চাকনা, পেটটা অনেক বড়। অপুষ্টিতে যারা ভোগে দেখবেন পেটের ভিতরে প্রচুর কৃমি প্রচুর ময়লা জার্ম জমে থাকে, তার পুষ্টিহীনতায় ভোগার একটা সিনড্রোম। ভারত রাষ্ট্রটা হইলেও ওরকম চিকনা চাকনা পেট মোটা একটা রাষ্ট্র, যার সাইজ আছে বিশাল, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, চারপাশে কোনো সম্মান মর্যাদা নাই, তারে কেউ মানে না, তার নিজের দেশের রাষ্ট্র নাগরিকরাই তারে মানে না। তার রাষ্ট্রের 84-85% জনগোষ্ঠীকে সে দাসত্বে আটকায় রাখছে কাস্ট সিস্টেমের মাধ্যমে। এই তুমি নাগরিক না কারণ তুমি নমশূদ্র, তুমি ভালো নাগরিক না কারণ তুমি দলিত, তুমি এত অধিকার চাইও না কারণ তুমি অচ্ছুত, তুমি এত অধিকারের জন্য মিছিল টিছিল করিও না কারণ তুমি ককরোচ, তুমি তেলাপোকা, তুমি এত কিছু চাইও না, তুমি মুসলমান খ্রিস্টান, তুমি তো বাইরে থেকে আইছো, তুমি তো এই দেশের লোক না। তো এটা করতে করতে সে আসলে কি করলো? সে তার 86% জনগোষ্ঠীকে বলতেছে তুমি এখানকার কেউ না। তাহলে এইরকম অপুষ্টিতে ভোগা, তার মানে হইলো ওই শিশুটা যার হাত আছে কিন্তু হাতে শক্তি নাই, চিকনা চাকনা, যার পাও আছে কিন্তু পায়ে বল নাই, ওই পাও দিয়ে সে খেলতে পারে না, যার শরীর আছে কিন্তু শরীরের দৈর্ঘ্য প্রস্থের ভিতরে কোনো ভারসাম্য নাই, তার কাছে মাঝখান দিয়ে কি আছে? শুধু পেটটা আছে। এই ভারত রাষ্ট্রের হলে বিশাল একটা নাদুস নুদুস পেট আছে, একটা বিশাল সাইজের জিনিস, যে সাইজের ভিতরে কিছু নাই, না আছে বুদ্ধি, না তথ্য প্রযুক্তি, আছে হইলো তেলাপোকা। সবাই এসে তেলাপোকা বানায় রাখছে। এই জন্য দেখেন এখন ককরোচ জনতা পার্টি নামে নতুন করে অধিকারের লড়াই শুরু হয়েছে, তাদেরকে আবার সে পিটাইছে, গতকালকে পরশু ব্যাপক পিটাইছে। তাহলে এই ককরোচ, এই তেলাপোকা জনগোষ্ঠীর নেতাও সে হইতে পারতেছে না। যে দেশের নাগরিক হইল তেলাপোকার নেতাও সে হওয়ার যোগ্য না, অথচ তাকে পরাশক্তি হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সেবাদাস বুদ্ধিবেশ্যারা গণমাধ্যমগুলো আমাকে গত 5 দশক ধরে 6 দশক ধরে এগুলো শিখাইছে। বাংলাদেশের পচে যাওয়া গলিত বামপন্থীরা, যারা বামপন্থার কিছুই বোঝে নাই, মার্কসও পড়ে নাই, মার্কসও বোঝে নাই, এরা সবাই মিলে আমাদেরকে এটা বুঝাইছে, হ্যাঁ এটা অনেক বড় শক্তি, এটার দিকে মানে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আপনি খেয়াল করেছেন কিনা গত কয়দিন আগে এই যে আমাদের বেনাপোল থেকে হাইটে আসা যে নতুন হাই কমিশনার আসছে, ওখানে সাংবাদিক বলতেছে হ্যাঁ আপনারা তো অনেক বড় দেশ, আমরা ছোট দেশ, আমাদেরকে তো একটু দেখে শুনে রাখবেন। এরকম দালাল সাংবাদিক শুধুমাত্র সোনার বাংলায় পাওয়া যাবে। এগুলো আওয়ামী মুরগির ফার্মে জন্ম হয়। এই যত দালাল দেখবেন, এটা হচ্ছে আপনি দেখবেন ভারতীয় একাদশের সদস্য, এরা ভারতীয় একাদশের হয়ে খেলে, এরা ভারতীয় একাদশের হয়ে ভলিবলও খেলে, হ্যান্ডবলও খেলে, ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, সব খেলে। সব কিছু খেলতে গিয়ে যেটা হয়েছে, এই একাদশের ভিতরে কোনো মেসি নাই, কোনো রোনাল্ডো নাই, কোনো ওয়াসিম আকরামও হয় না, ইমরান খানও হয় না, টেন্ডুলকারও হয় না। কারণ যে সব খেলে সে কোনোটাতে ভালো খেলতে পারবে না। তো এই দালাল শ্রেণীর ভারতীয় একাদশ দিয়ে প্রমাণ করা হয়েছে একই রকম একাদশ ইসরায়েলিদেরও আছে হচ্ছে আমেরিকাতে। এরাই তো যুদ্ধে তাকে টেনে নিয়ে গেছে। আমেরিকার ফরেন মিনিস্টার বলেছে যে ইসরায়েল আমাদেরকে যুদ্ধে টেনে নিয়ে আসছে। আইনা কি করছে? তাকে দুনিয়ার সামনে তার কাপড় খুলে দিছে যে তার আসলে কতটা শক্তি আছে, সারা দুনিয়া এখন বুঝে ফেলছে। বুঝে ফেলার কারণে এখন চিন্তা করেন, নর্থ কোরিয়া তাকে আগে যতটুকু সম্মান করত, তাকে এখন সে ততটুকু সম্মান সে করবে কিনা। চীন, রাশিয়া, পুতিন তো হাসতেছে যে আয় আল্লাহ এত খারাপ অবস্থা, তার তো অনেক হ্যাডম মনে করছে, হ্যাঁ অনেক শক্তিশালী মনে করছিলাম। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে চুক্তির ভবিষ্যৎ যাই হোক, পৃথিবীর অনেক অঙ্ক হিসাব নিকাশ বদলে গেছে।